অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে এবং এই ফোন থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাই দেখাবো। তোমরা যে সমস্ত ভিডিও ইউটিউবে দেখছো সেখানে বেসিক্যালি কম্পিউটার থেকে দেখানো হচ্ছে বা উইন্ডোজ থেকে দেখানো হচ্ছে। তো তোমাদের কাছে উইন্ডোজ বা কম্পিউটার বা ল্যাপটপ সবার কাছে থাকা সম্ভব নয়, ম্যাক্সিমাম লোকজন ফোন থেকে ফর্মটা ফিল আপ করছো। তাহলে ফোন থেকে কিভাবে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করবে সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার সঙ্গে এটাও আমরা বলে দিয়েছি যে কিভাবে তুমি যে ডকুমেন্ট গুলো আপলোড করবে সেটার সাইজ 200 কেবির মধ্যে করতে পারবে হাতের ফোন থেকে। যে কোনো ডকুমেন্টের ছবি তুলে সেই ডকুমেন্টটাকে 200 কেবির মধ্যে পিডিএফ বানাতে পারবে। সেটা কিভাবে পারবে সেই ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে কিন্তু ডকুমেন্ট গুলো সেই অনুযায়ী রেডি করো, তারপরে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে ফর্মটা ফিল আপ করো। তার কারণ ডকুমেন্ট যদি 200 কেবির মধ্যে না আসে, আপলোডই করতে পারবে না, তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে না। তার সঙ্গে কোনোভাবে যদি 200 কেবির মধ্যে করেও ফেলো, যদি ডকুমেন্টের লেখাগুলো বোঝা না যায়, যেমন অ্যাড্রেস বা আধার কার্ডের নাম্বার যদি অস্পষ্ট হয় ফাইল সাইজটা রেডিউস করার পরে, তাহলেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না এবং অন্নপূর্ণা ভান্ডার বাতিল হয়ে যেতে পারে। তাহলে আগে এই ভিডিওটা দেখে নাও কি করে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার জন্য যে আধার কার্ড ভোটার কার্ড তার দুপাশের ছবি তুলে সেটাকে একটা পিডিএফ বা একটা ছবিতে এনে কিভাবে সেই ফাইল সাইজটাকে 200 কেবির মধ্যে আনবে। ওটা ফোন থেকেই করতে পারবে। আমরা ইন ডিটেলে ভিডিও দেখিয়েছি কিভাবে করবে, সম্পূর্ণ প্রসেসটা দেখে নাও। ডকুমেন্ট গুলো রেডি হওয়ার পরে ওই ডকুমেন্ট গুলো দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবে হাতের ফোন থেকে। তাহলে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কি করে হাতের ফোন থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করা যায়। চলো শুরু করা যাক। প্রথমে গুগলে আসবে, গুগলে এসে সার্চ করবে ডাব্লিউবি তথ্য। ডাব্লিউবি তথ্য সার্চ করলে প্রথমে আমাদের ওয়েবসাইট চলে আসবে www.তথ্য.com। এখানে ক্লিক করো। ক্লিক করলে আমাদের ওয়েবসাইট চলে আসছে। এখানে যে প্রথম পোস্ট আছে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন অ্যাপ্লাই, এটা ওপেন করবে। ওপেন করলে এখানে দেখো লিঙ্ক চলে আসবে, এখানে টেবিল আছে, এখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, এখানে ক্লিক করলে হবে। দেখো ক্লিক হেয়ারে ক্লিক করছি, তাহলে অনলাইন পোর্টালের যে লিঙ্ক আছে social registry.wb.gov.in অন্নপূর্ণা ভান্ডারে, সেটা ওপেন হলো। তো এইভাবে আগে লিঙ্কটা ওপেন করে নাও। যদি এইভাবে লিঙ্ক না পাও তাহলে আমাদের সার্চ অপশনে গিয়ে সার্চ করো অন্নপূর্ণা। দেখো অন্নপূর্ণা লিখে নিয়েছি, এবার আমি সার্চ করলাম। সার্চ করলে প্রথমে যে পোস্টটা আসবে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন অ্যাপ্লাই, এই পোস্টটাই ওপেন করবে। ওপেন করার পরে এই যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবে। ক্লিক করলে যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালটা ওপেন হলো। এই পোর্টাল ওপেন হওয়ার পরে এখানে বলেছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটা হচ্ছে পাবলিকদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে একটু লোড নেবে ওয়েবসাইটটা এবং তারপরে এই যে লগ ইন করার যে পেজটা সেটা আসবে। প্রথমে তুমি যেই জেলায় থাকো সেই জেলাটা এই ড্রপ ডাউন থেকে চুজ করতে হবে। এখানে সমস্ত জেলার নাম আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আমি নর্থ চব্বিশ পরগনায় থাকি, আমি নর্থ চব্বিশ পরগনা চুজ করবো। এবার এখানে একটা ফোন নাম্বার দেবে এবং ফোন নাম্বার দিয়ে ক্যাপচা কোড যেটা আছে সেটা দেখে দেখে এখানে বসাবে। যেমন আমার ক্ষেত্রে 36 হচ্ছে, তোমার ক্ষেত্রেও সেটা আলাদা হবে অবশ্যই। বসানোর পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে, তাহলে তোমার ফোনে একটা ওটিপি যাবে সসংখ্যার, সেই ওটিপি বসালে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। আর মনে রাখবে এখানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট দিয়েই তুমি পরিবারের সমস্ত সদস্যদের অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা 3 জুন 2026 তারিখে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু আবার রিসাবমিট অর্থাৎ নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা বলে দিয়েছে। এবার এখানে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দাও, যেই ফোন নাম্বারে রিচার্জ আছে, কারণ সেই ফোন নাম্বারেই কিন্তু ওটিপিটা যাবে। এখানে তুমি যে কোনো ফোন নাম্বার দিতে পারো, পরিবারের প্রধানের ফোন নাম্বার দিলেও হবে, যে আবেদনকারী তার ফোন নাম্বার দিলেও হবে। এখানে আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিলেও হবে, আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার ছাড়াও হবে। ঠিক আছে, এখানে যে কোনো ফোন নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছ এখানে আমার লগ ইন হয়ে গেছে এবং এই যে হচ্ছে সম্পূর্ণ ফর্ম যেটা ওপেন হচ্ছে, এই ফর্মটা আগে আমাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এবার দেখো প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের প্রধান, সেটা দিতে বলেছে এবং তারপরে পরিবারের বাকি মেম্বারদের আমি অ্যাড মেম্বার করে এক এক করে অ্যাড করবো। ঠিক আছে, তার সঙ্গে এই থ্রি ডটে ক্লিক করলে এই সমস্ত তথ্য আমাকে ফিল আপ করতে হবে এক এক করে। যেমন প্রথমে যে পরিবারের প্রধান, তার বেসিক ইনফরমেশন দিতে হবে, তার রেশন কার্ডের তথ্য দিতে হবে, তার সম্পত্তির পরিমাণ, তার ইনকাম, প্রফেশন, তার আইডেন্টিটি ডকুমেন্ট এবং গভর্নমেন্ট স্কিম পাই কিনা সেগুলো তথ্য। তাহলে এখানে যতগুলো তথ্য আছে পরিবারের প্রধান সহ আমার পরিবারে যদি 4 জন মেম্বার থাকে 4 জন মেম্বারেরই এই সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করতে হবে এক এক করে। তাহলে আমরা আগে হেড অফ দ্য ফ্যামিলিটা ফিল আপ করি এবং তারপরে এক এক করে ফিল আপ করতে করতে যাই। তাহলে এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি সেটার নাম বসাতে হবে, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম। এবার আধার কার্ড অনুযায়ী অথবা যদি আধার কার্ড না থাকে তাহলে অন্য যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট, সরকারি গভর্নমেন্ট আইডি, যেমন প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড, সেই অনুযায়ী তার যা নামের বানান আছে সেটা এখানে বসাতে হবে। তারপরে আধার কার্ড বা অন্য অফিসিয়াল ডকুমেন্টে যে জন্ম তারিখ মেনশন আছে সেটা এই ইয়ার থেকে জন্ম তারিখটা চুজ করতে হবে। দেখো প্রথমে এরকম ক্যালেন্ডার চলে আসবে, এই যে 2026 এই সালে ক্লিক করবে। সালে ক্লিক করলে যে সাল চুজ করার অপশন আসছে, এবার তার জন্ম তারিখ চুজ করার আগে প্রথমে তার জন্ম সালটা চুজ করবে। সাল চুজ হয়ে গেলে এখান থেকে অ্যারোতে ক্লিক করলে তার মান্থ চলে আসবে। এবার মান্থ আসলে আবার এখান থেকে ডেটটা চুজ করতে হবে। তাহলে চুজ করে নিলাম, করার পরে সেট।
এবার দেখো প্রথমে হচ্ছে ডেট 15/9/1988 হচ্ছে পরিবার যে প্রধান তার ডেট অফ বার্থ। এবার তার জেন্ডার কি আছে, মেল ফিমেল, তো আমি পরিবারের প্রধানকে মেল রাখবো। এবার কাস্ট কি আছে তার, মনে করো সে জেনারেল ক্যাটাগরিতে, আমি জেনারেল চুজ করলাম। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, তাহলে পরিবারের প্রধানের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং এই কন্ট্যাক্ট নাম্বার যেন তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, ঠিক আছে? তো এইখানে ফোন নাম্বার দেওয়ার সময় খুব ভালোভাবে বুঝে নেবে যে এখানে তুমি যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের ফোন নাম্বার দেবে তাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু সেই ফোন নাম্বারটা লিঙ্ক থাকা যায়। তাহলে পরিবারের প্রধানের এমন একটা ফোন নাম্বার দেবে যেই ফোন নাম্বারটা তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। এইবার তোমার পরিবারে মেম্বার কজন, হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে, ঠিক আছে? হেড অফ দ্য ফ্যামিলিকে বাদ দিয়ে নয় কিন্তু, হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে টোটাল কতজন মেম্বার, মানে তুমি এই ফর্মে কতজনকে রাখতে চাইছো। মনে করো আমি এখানে 3 জনকে রাখতে চাইছি মোট, তাহলে আমি 3 এখানে ক্লিক করলাম। 3টে দিলেই ওপরে দেখবে অটোমেটিক্যালি এখানে মেম্বার 2 মেম্বার 3 ওপেন হয়ে গেল। এবার তুমি যদি মেম্বার এই যে 3 রয়েছে এটাকে আমরা বাড়িয়ে যদি এখানে আমরা 4 করে দিই, দেখো 4 করে দিলাম। 4 করে দিলে দেখো 10 করেছি, সরি, এখানে দেখো 10 জনের অপশন চলে এসছে। তো হাইয়েস্ট তুমি 10 জনকে রাখতে পারো। তাহলে এইখানে কতজন মেম্বারকে একটা ফর্মে রাখবে সেটা এখানে দেবে। আমি এখানে 4 জনকে রাখলাম তাই 4 দিলাম এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে আরো 3 জনকে অ্যাড করতে পারবো মেম্বার 4 পর্যন্ত, ঠিক আছে? এবার আমি 4 জনকে নিয়ে এই ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি। এবার তোমার পরিবার যে প্রধান সে কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, মানে সে কি শারীরিক প্রতিবন্ধী? যদি হয় তাহলে ইয়েস করবে এবং তার যে শারীরিক প্রতিবন্ধিকার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বার লিখবে এবং কত পার্সেন্টেজ সার্টিফিকেট আছে, মানে 40% না হলে তো হয় না, তো কত পার্সেন্টেজ আছে সেটা লিখবে এবং তার যে সার্টিফিকেট আছে ওটা 50 থেকে 200 কপির মধ্যে আপলোড করতে হবে। এবার অনেকে এখানে বলবে যে দাদা আমি 50 থেকে 200 কপির মধ্যে কি করে ডকুমেন্টটা আনবো এই ফোন থেকে, কারণ আমার কাছে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, প্রিন্টার নেই বা স্ক্যানার নেই। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, ভোটার কার্ডও আপলোড করতে হবে এবং আধার কার্ড ও ভোটার কার্ডের দুই পাশের ছবি আমাকে একটা পিডিএফ এনে আপলোড করতে হবে। সেটা আমি কিভাবে করব? তো এটা নিয়ে একটা ইন ডিটেল আমরা ভিডিও বানিয়েছি। তুমি ইউটিউবে এসে ডাব্লিউবি তথ্য সার্চ করলে প্রথম যে ভিডিওটা আছে দেখো, অন্নপূর্ণা অনলাইন ফর্মে আধার ও ভোটার সহ যে কোনো ডকুমেন্ট 200 কপি পিডিএফ বানাবে ফোন থেকে এবং যে ফ্রন্ট সাইড ডকুমেন্টের এবং ব্যাক সাইড দুটোই তুমি বানাতে পারবে। তো আমাদের চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা ভিডিও সেকশনে গিয়ে তুমি দেখতে পারবে। এই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ সবার কাছে ল্যাপটপ কম্পিউটার থাকে না। ম্যাক্সিমাম লোকজনের কাছে, যারা আমার ভিউয়ার তাদের কাছে ফোন আছে এবং ফোন থেকেই তোমাকে কিন্তু ডকুমেন্ট আগে পিডিএফ বানাতে হবে বা ছবি তুললেও হবে, কিন্তু মেন যেটা 200 কপি বানাতে হবে। তো এটা 200 কপি বানিয়ে নাও, এই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে বোঝানো হয়েছে এবং তারপরে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করো, কারণ ডকুমেন্টটা আগে প্রয়োজন। ডকুমেন্ট ছাড়া তো অ্যাপ্রুভাল হবে না, ফর্ম ফিল আপ করলেও টাকা পাবে না। তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নাও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এখানে বেল আইকনটাও ক্লিক করে রাখো। এইবার পরিবারের যে প্রধান তার ডিটেল ফিল আপ করছি, তাহলে তার আধার নাম্বারটা এখানে বসাবো। আধার নাম্বারটা বসানোর পরে ওই আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে তোমার যে আধার কার্ডের সামনের ছবি এবং আধার কার্ডের পেছনের পেজের ছবি, দুটো ছবি তুললে সেটাকে একটা ছবিতে আনতে হবে বা একটা পিডিএফে আনতে হবে এবং সেটাকে 200 কপির মধ্যে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড কিভাবে করবে, 200 কপির মধ্যে কিভাবে আনবে সেই ভিডিওটা দেখে নিয়ে এখানে আপলোড করে দাও। এখন কথা হচ্ছে এই আধার, এই যে মাই ইউআইডি থেকে যে আমরা ই আধার ডাউনলোড করি, ওই ই আধারটা এখানে আপলোড করলে হবে, কিন্তু ই আধারে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড প্রোটেকশন করা থাকে। তো অবশ্যই পাসওয়ার্ড প্রোটেকশনটা রিমুভ করিয়ে নেবে যদি তুমি ই আধার ডাউনলোড করো। এরপরে একইভাবে আধার কার্ড হয়ে গেলে এখানে পরিবারের যে প্রধান আছে তার ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তাহলে এখানে তোমার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড ফিল আপ করো এই পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে। তারপরে ডিস্ট্রিক্ট এখানে নর্থ 24 পরগনা চুজ করাই থাকবে, কারণ আমরা ফর্ম ফিল আপ করার সময় এখানে নর্থ 24 পরগনাটাই সিলেক্ট করেছিলাম, তাই এটাকে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এবার এরিয়া চুজ করতে ভালো করে বুঝবে, রুরাল আর আরবান। রুরাল মানে তুমি যদি বিডিও, ব্লক এরিয়া বা পঞ্চায়েত এরিয়া থাকো, মানে গ্রাম এলাকার জন্য হবে রুরাল। আর আরবান মানে শহর কেন্দ্রিক এলাকা, যেমন তুমি থাকো ওয়ার্ডের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে, তাহলে হবে আরবান। তো আমি এখানে রুরালটা চুজ করে নিচ্ছি। এবার এখানে পিনকোডটা সিলেক্ট করতে হবে, প্রচুর পিনকোডের লিস্ট চলে আসবে নর্থ 24 পরগনাতে, সেই পিনকোডগুলো এখান থেকে চুজ করতে হবে। তো তোমার যেটা পিনকোড তুমি সেটা চুজ করে দাও। আমার হাবড়ার পিনকোড এটা, আমি এইটা চুজ করে দিলাম। দেওয়ার পরে এবার এই পিনকোড অনুযায়ী তোমাকে পোস্ট অফিসটা অটোমেটিক্যালি এখানে লিস্টে চলে আসবে। তোমার পোস্ট অফিসটা তুমি এখান থেকে চুজ করে নাও। তো এই যে পিনকোডটা, এই পিনকোডে এতগুলো পোস্ট অফিস পড়ছে, তো এখান থেকে তুমি যে কোনো একটা পোস্ট অফিস চুজ করে নাও। নেওয়ার পরে তোমার পুলিশ স্টেশনটা চুজ করে নাও। একইভাবে এখান থেকে অপশন থাকবে পুলিশ স্টেশন চুজ করার। তারপরে তোমার বিডিও বা ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে চুজ করে নাও। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করতে পারো এবং শহর এলাকা বা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে তোমার হবে ওয়ার্ডের নাম। তো সেটা যেহেতু আমরা ব্লক চুজ করেছি তাই আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা চুজ করে নিলাম। তাহলে আমার অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেল। এইবার আসবে ভোটার কার্ড ডিটেল। তাহলে এখানে ভোটার নাম্বারটা দেবে,
তারপরে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে অ্যারো আছে, এখানে প্রচুর নাম চলে আসবে। দেখো এখানে আমি আমারটা সার্চ করে নিই হাবড়া। দেখো আমি এখানে হাবড়া সার্চ করেছি এবং এখানে চলে এসছে হাবড়া এবং নাম্বারও দেখে দিচ্ছে যে 100 হচ্ছে হাবড়ার বিধানসভা ক্ষেত্রের নাম। তো এখানে হাবড়াটা চুজ করলে অটোমেটিক্যালি এখানে হাবড়া ফিল আপ নিয়ে নেবে, ঠিক আছে। এইবার পার্ট নাম্বার বসাবে। পার্ট নাম্বার বসালে এখানে ভোটার কার্ডও তোমাকে আপলোড করতে হচ্ছে 200 কেবির মধ্যে। তো ই ভোটার যেটা ই এপিক বলে ওটা ডাউনলোড করে আপলোড করলেও হবে, অথবা তোমার ভোটার কার্ড যেটা আছে ওটা ডকুমেন্টের সামনের পেজের এবং পেছনের পেজের ছবি তুলে আপলোড করলেও হবে। এবং ভোটার কার্ড বা আধার কার্ডের যেই স্থায়ী ঠিকানা যেই ডকুমেন্টে আছে সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবে। অনেকের আধার কার্ডে একরকম প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, ভোটার কার্ডে পার্মানেন্ট অ্যাড্রেস থাকে। যেমন আমার ভোটার কার্ডে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডে অন্য অ্যাড্রেস আছে। তো আমি এখানে ভোটার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা ফিল আপ করবো, ঠিক আছে। এবার ভোটার কার্ডটা এখানে আপলোড করে দাও। এইবার পরিবারের প্রধানের আমার সমস্ত কিছু আপলোড করা এবং ফিল আপ করা হয়ে গেছে। আমি এবার এই যে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এবার পরবর্তী অপশন, এটা কোন অপশন, এইখানে পরিবারের প্রধানেরটা ফিল আপ করছি এবং থ্রি ডটে ক্লিক করে বারবার দেখে নেবে কোন অপশন যাচ্ছে। এইবার আমাদের বেসিক ইনফরমেশন কমপ্লিট, আমাদের যাচ্ছে রেশন কার্ড, ফুড অ্যান্ড সাবসিডি অপশনটা। তো এখানে কি বলেছে যে তোমার রেশন কার্ড আছে কিনা বা তুমি সরকারের পক্ষ থেকে ফুড সাবসিডি পাও পাও কিনা, মানে ভর্তুকিযুক্ত রেশন পাও কিনা। তো এখানে বলা আছে ডু ইউ হ্যাভ এ রেশন কার্ড, তোমার কি রেশন কার্ড আছে। তো আমার রেশন কার্ড আছে, আমি এখানে ইয়েস করব। তারপরে তোমার কোন ধরনের রেশন কার্ড আছে, তো এখানে ক্যাটাগরি আছে এ ওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কেএস ওয়াই 1, আর কেএস ওয়াই 2 এবং নন সাবসিডাইজ। তো আমার এখানে এসপিএইচএইচ কার্ড আছে, সেটা আমি ফিল আপ করলাম, টিকমার্ক করলাম এবং এখানে কার্ড নাম্বার লিখতে হবে। এবার এখানে রেশন কার্ড আপলোড করার কোনো প্রয়োজন নেই, শুধু কার্ড নাম্বারটা লিখে দিলেই হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এইবার এই অপশনটা এসছে যেখানে পরিবারের সম্পদের পরিমাণ দিতে হবে। এবার এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করছি এবং এখানে থ্রি ডটে ক্লিক করে দেখে নাও যে এখন অ্যাসেট ফিল আপ করছি কার, পরিবারের প্রধানের নামে। প্রথমে বলা আছে হাউস সাইজ মানে তোমার বাড়ি। ডাজ ইউর হাউস হ্যাভ 3 অর মোর পাক্কা রুম, মানে তোমার বাড়িতে 3 বা 3টের বেশি পাকা ঘর আছে কিনা। আমার পরিবারে নেই, আমি নো করলাম। এবার বলা আছে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তোমার পরিবারের কি কোনো জমি আছে, অবশ্যই আছে, আমি ইয়েস করলাম। এক্ষেত্রে সম্ভবত চাষের জমি ধরা হবে না, তুমি যেখানে থাকছো তোমার বাড়ি যেই জমিতে সেই জমির পরিমাণ এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার আছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার ইন ডেসিমেল, মানে শতকে তোমার জমির এখানে লিখতে হবে কত শতক জমি আছে পরিবারের সমস্ত মেম্বারদের। যেমন আমি এখানে 4 জনকে রেখেছি, তাহলে 4 জনই আমার ফ্যামিলি মেম্বার। এই 4 জনের মিলিয়ে কত শতক জমি আছে, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির যদি একা থাকে সেটা লিখবো। যদি 4 জনেরই নামে জমি থাকে তাহলে 4 জনের মিলিয়ে 4 জনের যোগ করে কত শতক আছে, আমি এখানে মনে করো 5 শতক জমি আছে সেটা লিখলাম। এইবার এখানে আর কিছু ডকুমেন্ট আপলোড করার অপশন তো দেয়নি, আর যদি জমি না থাকে তাহলে এখানে নো, এই অপশনে ক্লিক করবে। এইবার আছে গাড়ি। এখানে বলা আছে তোমার বাড়িতে নন কমার্শিয়াল ভেহিকেল আছে কিনা। তো আমার নেই, তাই এটা নোই থাকবে। কিন্তু যদি থাকে 4 চাকার পার্সোনাল কার বা জিপ বা ট্রাক্টর, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ইয়েস করতে হবে। এবং কতগুলো গাড়ি আছে, 1টা 2টো 3টে, সেই গাড়ির সংখ্যাটা বসাতে হবে। মনে করো আমার 2টো গাড়ি আছে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমার যেহেতু নেই আমি এখানে বাই ডিফল্ট নো করলাম। এবার দেখো আছে হেলথ ইন্স্যুরেন্স, তোমার যে পরিবারের প্রধান তার নামে কি হেলথ ইন্স্যুরেন্স আছে। যাদের নেই তারা নো করবে, যাদের আছে তারা ইয়েস করবে। ইয়েস করার পরে অপশন আসবে ইন্স্যুরেন্স কোন ধরনের আছে, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স। যাদের প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, প্রাইভেট কোনো কোম্পানি থেকে নেওয়া, তাহলে প্রাইভেট করবে। অনেকে প্রাইভেট চাকরি করে, তো তাদের ইন্স্যুরেন্স সেই হিসাবে প্রাইভেট হয় বা গভর্নমেন্ট হতে পারে, সেটা দেখে নেবে। এবার যদি গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থাকে তাহলে গভর্নমেন্ট করতে হবে এবং কোন স্কিমে আছে। অনেকে গভর্নমেন্ট চাকরি করে, সেক্ষেত্রে তাদের গভর্নমেন্ট চাকরির থেকে একটা ইন্স্যুরেন্স থাকে, তো সেক্ষেত্রে হবে আদার্স। আর যাদের স্বাস্থ্যসাথী আসে তারা স্বাস্থ্যসাথী অপশনটা টিকমার্ক করবে এবং স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটা সেটা বসাবে। এবার ভালো করে ভেবে দেখো, স্বাস্থ্যসাথী কার্ডে ফ্যামিলির 5 জনকে হাইয়েস্ট অ্যাড করা যায়। এবার স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 জন ফ্যামিলি মেম্বারের নাম আছে তারা যদি এইখানে থাকে তাহলে প্রত্যেকটাই আমাকে এই হেলথ ইন্স্যুরেন্স অপশনে ইয়েস করতে হবে, গভর্নমেন্ট চুজ করতে হবে, স্বাস্থ্যসাথী চুজ করতে হবে এবং একই ইউআরএন নাম্বার প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে বসাতে হবে, কারণ সবাই ওই স্বাস্থ্যসাথীর আন্ডারে কভার্ড, ঠিক আছে। তো আমার এখানে নেই, আমি এখানে তাই নো করে দেবো যে হেলথ ইন্স্যুরেন্স আমার নেই। তারপরে যে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবে। এইবার দেখো শিক্ষাগত যোগ্যতা এবং কাজের বিবরণ এবং ইনকামের বিবরণ চলে আসলো। এই যে থ্রি ডট এখানে ক্লিক করো, ক্লিক করে দেখো ইনকাম এবং প্রফেশন ফিল আপ করতে বলছে। এখন আমরা হেড অফ দ্য ফ্যামিলিটাই ফিল আপ করছি, এখন কিন্তু বাদ বাকি মেম্বারদের ফিল আপ করছি না। কি বলা আছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, পরিবারের প্রধান কি ইনকাম ট্যাক্স ফাইল করে বা প্রফেশনাল ট্যাক্স দেয়। তো দেয় না, আমি নো করলাম। যদি দেয় থাকে তাহলে ইয়েস করবে।
দেখো এখানে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে হবে, বাদ বাকি স্টার মার্ক যেগুলোতে নেই সেগুলো ফিল আপ না করলেও হবে। তো এখানে আমাদের প্যান কার্ড আছে কিনা পরিবারের প্রধানের, পরিবারের প্রধানের প্যান কার্ড আছে, ইয়েস করলাম এবং প্যান নাম্বারটা এখানে লিখে দিলাম। এবার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে পরিবারের যতজন মেম্বারকে আমি এখানে অ্যাড করছি সবার মিলিয়ে কত ইনকাম। মনে করো হেড অফ দ্য ফ্যামিলি তার 10,000 ইনকাম, মেম্বার 2 তার 5,000 ইনকাম, মেম্বার 3 তার 5,000 ইনকাম, তাহলে হলো 20,000। মেম্বার 4 সে চাইল্ড, সে ইনকাম করে না, তাহলে তিনজন মিলিয়ে মাসে যদি 20,000 ইনকাম করে তাহলে বছরে সেটা কত হচ্ছে, তাহলে 20 ইন্টু 12 2,40,000। তো এখানে তোমাকে 2,40,000 কিন্তু লিখতে হবে। তার মানে পরিবারের প্রত্যেকটা ফ্যামিলির যা ইনকাম সেটাকে বছরে আনতে হবে, তারপরে সেটা এখানে লিখতে হবে। এবার পরিবারের যে প্রধান সে কি কাজ করে, তার এমপ্লয়মেন্ট কি, সে কি গভর্নমেন্ট সেক্টরে জব করে, নাকি প্রাইভেট সেক্টরে প্রতি মাসে স্যালারি পায় সেই হিসাবে জব করে, নাকি ফর্মাল সেক্টর মানে যেগুলো সংগঠিত শ্রেণী, সেলফ এমপ্লয়েড যেমন ধরো এন্টারপ্রেনিউয়ার, নিজের বিজনেস আছে, নিজের কোনো দোকান আছে, ব্যবসা আছে, তার মালিক বা অন্যান্য কিছু, সে পার্ট টাইম জব করে, নাকি ইনফর্মাল সেক্টর যেমন সে চাষি, লেবার, আর্টিসান, ক্রাফটসম্যান, তাহলে এখানে মাইগ্রেন্ট লেবার মানে পরিযায়ী শ্রমিক, আনএমপ্লয়েড মানে কিছু করে না, আদার্স মানে অন্যান্য। তো আমি এখানে যে কোনো একটা অপশন চুজ করছি, অ্যাজ এ এক্সাম্পল গভর্নমেন্ট সেক্টরে চুজ করতে পারি। এখানে বলা হচ্ছে ক্যান চুজ মাল্টিপল, অর্থাৎ একের বেশিও সে চুজ করতে পারে, যেমন সে গভর্নমেন্টের চাকরির সঙ্গে একটা পার্ট টাইম জব করে, তো দুটোই আমি চুজ করতে পারি। হয়ে গেল। এইবার সেই পরিবারের প্রধানের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে, তো যেটা তোমার জন্য হবে সেটা দেবে। এবার বলা আছে আর ইউর ফর্মার কারেন্ট হোল্ডার, মানে এখানে যে কিছু পোস্ট আছে কনস্টিটিউশনাল পোস্ট মানে বিধান সাংবিধানিক কোনো পোস্টে, মিনিস্টার মানে মন্ত্রী, এমপি, এমএলএ, আরবান লোকাল বডি বা পঞ্চায়েত লোকাল বডির সদস্য কিনা, মানে ফর্মার মানে আগে কাজ করতো কিনা এবং কারেন্ট মানে বর্তমানে কাজ করে কিনা, যে কোনো একটা হলেই হবে। তো সে এরকম কোনো পোস্টে ছিল না, তাই আমি নো দিলাম। এবার সে গভর্নমেন্ট পেনশন পাই কিনা, তো গভর্নমেন্ট চাকরি করলে গভর্নমেন্ট পেনশন পাবে, তো সেক্ষেত্রে আমি ইয়েস করবো। আর সে জিএসটি দিয়ে বিজনেস করে কিনা, করে না, তাই আমি নো করলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এইবার এখানে নাগরিকত্বের তথ্য দিতে বলেছে, যেমন সিএএ এবং ট্রাইব্যুনাল স্ট্যাটাস। তো আবার উপরে গিয়ে এই 3 ডটে দেখে নেবে যে পরিবারের প্রধানের কোন অপশনটা ফিল আপ হচ্ছে, এখন আইডেন্টিটি ডকুমেন্টস অপশনটা ফিল আপ হচ্ছে। এবার বলে যে পরিবারের যে প্রধান আছে সে কি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছিল, যদি কোনোদিন সে সিএ এর জন্য বা ট্রাইব্যুনাল জন্য অ্যাপ্লাই না করে থাকে, তাহলে যে নট অ্যাপ্লিকেবল বাই ডিফল্ট চুজ করা আছে সেটাই থাকবে, এখানে কিছু চেঞ্জেসের দরকার নেই। ঠিক আছে, যেমন এসআইআর এ তার নাম ডিলিট হয়ে গেছে এবং ট্রাইব্যুনালে কেস পেন্ডিং আছে, তো এরকম কিছু হয়নি, তাই নট অ্যাপ্লিকেবল। বাস এই দুটো এরকমই থাকবে। তারপরে নেক্সট। এখন কথা হচ্ছে কারা এখানে এই অ্যাপ্লাইড এবং ইস্যু অপশনটা চুজ করবে, ভালো করে বুঝবে। মনে করো কেউ সি এর জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু তার ইস্যু হয়নি, তাহলে তার অপশনটা হবে অ্যাপ্লাইড। কিন্তু আবার অনেকে আছে সিএ তে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং তাকে সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে, তারা করবে ইস্যু। বুঝতে পেরেছি। এইবার সে এসআইআর এ তার নাম হয়ে গেছে ডিলেট এবং সে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তার কেস কি পেন্ডিং এ আছে? ইয়েস মানে হ্যাঁ পেন্ডিং এ আছে, আর নো মানে যে না পেন্ডিং এ নেই, অ্যাপ্লাই করেছিল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, তাহলে হবে নো। তাহলে আমার ক্ষেত্রে কি হবে, নট অ্যাপ্লিকেবল, মানে আমার ক্যান্ডিডেটটা মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার সিএ তো কোনো আবেদন করার প্রয়োজন পড়েনি, কারণ সে ভারতীয় নাগরিক এবং এসআইআর এ তার নাম ডিলিট হয়নি, তাই তার নট অ্যাপ্লিকেবল। এবার কি করবো, নেক্সট। নেক্সট করলে এবার বলেছে যে গভর্নমেন্ট স্কিমের সুবিধা, দেখো 3 ডটে ক্লিক করে দেখাচ্ছি গভর্নমেন্ট স্কিম কি বলেছে, যে তোমার ফ্যামিলি মেম্বার তুমি যাকে এখানে চুজ করেছো, যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে চুজ করেছো, সে কি কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পায়, ডিবিটির মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে টাকা পায় সেটা পায় কিনা। তো পায় না, তাই আমি নো করলাম। তো যদি সে পেতো তাহলে আমি ইয়েস করতাম। ইয়েস করলে কোন প্রকল্পে টাকা পায় এখান থেকে চুজ করতে হবে। মনে করো সে বৃদ্ধ ভাতার টাকা পায়, তো তুমি এখানে সার্চ করবে ওল্ড এজ। আমি ওল্ড এজ সার্চ করেছি এবং চলে আসছে এখানে ক্যাটাগরি, যেতে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন পায়, নাকি নর্মাল ওল্ড এজ পেনশন ফার্মারদের জন্য সেটা পায়, নাকি ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মৎস্যজীবীদের জন্য, বা ডাব্লিউসিডি ওল্ড এজ, বা লেগেসি ওল্ড এজ ফর এসটি কাদের জন্য। তো সাধারণ হলে এই ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এটা হবে। এরা ডিবিটির মাধ্যমে ঢোকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1,000 টাকা করে। এবার বলেছে তুমি কি এই ওল্ড এজ পেনশন থেকে তোমার নাম সরাতে চাও, এই হেড অফ দ্য ফ্যামিলির নাম তুমি কি এই প্রকল্প থেকে সরাতে চাও, মানে বৃদ্ধ ভাতার থেকে তুমি যদি সরাতে চাও তাহলে ইয়েস করবে, তাহলে কিন্তু বৃদ্ধ ভাতার টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো ভালো করে এই অপশনটা দেখে দেবে যে যদি কোনো প্রকল্পের টাকা হেড অফ দ্য ফ্যামিলি পায়, সে যদি পুরুষ হয়, তাহলে স্কিমের নামটা চুজ করতে পারো, কিন্তু এখানে অবশ্যই নো রাখবে, যে না যে প্রকল্পের টাকা সে পেতো ডিবিটির মাধ্যমে সেটা পেতে থাকবে, আমি কোনোভাবেই চাই না সেই টাকাটা বন্ধ হয়ে যাক, তাই এখানে নোই থাকবে। ঠিক আছে, এইবার হয়ে গেল। এবার যদি একের বেশি স্কিমের টাকা পায় তাহলে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করে তুমি আরো স্কিমের নাম এখান থেকে অ্যাড করতে পারো। তো আমার এটা প্রয়োজন নেই, আমি এটা ক্রস করে দিলাম। দেওয়ার পরে আমার এবার দেখো সেভ ড্রাফটের অপশন এসছে, তো সেভ ড্রাফটে ক্লিক করলাম।
ক্লিক করলে আমার কি হবে, যে পরিবারের প্রধান তার তথ্যগুলো এখানে কিন্তু ফিল আপ করা হয়ে গেল। এইবার আমাকে মেম্বার 2 তারও এই একইভাবে তথ্য ফিল আপ করতে হবে। মেম্বার 3, মেম্বার 4 তারও এই একইভাবে তথ্যগুলো ফিল আপ করতে হবে। এবার হেড অফ দ্য ফ্যামিলির এই যে সমস্ত তথ্য আছে এগুলো আমাদের ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এইবার যে মেম্বার 2 তারও এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমরা মেম্বার 2 টা সিলেক্ট করব। এবার দেখো মেম্বার 2 সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে? এইবার মেম্বার 2 সে কি অ্যাডাল্ট নাকি সে চাইল্ড? সে অ্যাডাল্ট, তো আমি অ্যাডাল্ট রাখছি। এবার মেম্বার 2 যে আছে তার নামে এখানে আবেদন হবে, মেম্বার 3 নামেও আবেদন হবে অন্নপূর্ণা ভান্ডারে। তো একই ফর্মে তুমি হাইয়েস্ট 10 জনকে অ্যাড করতে পারো। চাইলে যদি পরিবারের প্রধান পুরুষ হয় তাহলে হাইয়েস্ট 9 জন এই একটা ফর্মে অ্যাপ্লাই করতে পারে। আর যদি পরিবারের প্রধান সহ 10 জন মেম্বারই মহিলা হয় তাহলে তারা 10 জনই চাইলে একটা ফর্মে অ্যাপ্লাই করতে পারে। তো সর্বোচ্চ 10 জন অ্যাপ্লাই করতে পারবে। তার মানে একটা ফর্মে তুমি 2 জন, 3 জন, 4 জন ফ্যামিলি মেম্বারকে রেখে অন্নপূর্ণা ভান্ডারে একটা ফর্মে অ্যাপ্লিকেশন করাতে পারো। এইবার যে মেম্বার রয়েছে 2 তার টাইপ কি, সে অ্যাডাল্ট না চাইল্ড? সে অ্যাডাল্ট এবং তার নাম তার আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। এইবার এই যে ইপসিতা মণ্ডল আধার কার্ড অনুযায়ী সেই নাম আছে, তার নামও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই হবে মেম্বার 2। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছি তার সঙ্গে এই মেম্বার 2 যাকে অ্যাড করলাম তার কি সম্পর্ক? হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী হচ্ছে মেম্বার 2, তাই আমি এখানে সম্পর্কে দিলাম ওয়াইফ। হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফ হচ্ছে এই ইপসিতা মণ্ডল। এবার ইপসিতা মণ্ডলের জন্ম তারিখটা এখান থেকে চুজ করতে হবে। একইভাবে জন্ম তারিখ চুজ করে নাও। এইবার এখান থেকে তার জেন্ডার চুজ করতে হবে, সে ফিমেল, যেহেতু মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এবার তার কাস্ট এখান থেকে চুজ করতে হবে, কাস্ট জেনারেল। এবার তার কন্ট্যাক্ট নাম্বার, দেখো কন্ট্যাক্ট নাম্বার দিলেও হবে না দিলেও হবে, যেহেতু স্টার মার্ক নেই। তবুও তুমি এখানে যে ইপসিতা মণ্ডল আছে তার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার সেটা এখানে বসাবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির যা যা তথ্য ফিল আপ করেছি একইভাবে মেম্বার 2 এরও আমাকে সেম তথ্য ফিল আপ করতে হবে। মেম্বার 3, মেম্বার 4 অর্থাৎ যতগুলো মেম্বার আছে প্রত্যেকের একই তথ্য ফিল আপ করতে হবে। তো সেগুলো দেখাচ্ছি এখানে। সেই মেম্বার 2 যাকে রেখেছি সে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, মানে প্রতিবন্ধী কিনা, তো না, তাই নো করলাম। এবার মেম্বার 2 এর আধার নাম্বার লিখতে হবে, আধার কার্ড ছবি তুলে আপলোড করতে হবে। ভোটার কার্ডের তথ্য লিখতে হবে, যেমন ভোটার কার্ডের নাম্বার, তার বিধানসভা ক্ষেত্রের নাম, পার্ট নাম্বার এবং ভোটার কার্ডের ছবি তুলে আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তাহলে মেম্বার 2 এর সমস্ত তথ্য ফিল আপ করার পরে এবং ডকুমেন্টগুলো আপলোড করার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করলে এবার দেখো মেম্বার 2 এর পরবর্তী অপশন চলে এসছে, যেটা কি এইখানে তুমি 3 ডটে ক্লিক করো, যে এই বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, এগুলো সবগুলো দিতে হবে। তাহলে মেম্বার 2 এর বেসিক ইনফরমেশন হয়ে গেছে। এইবার আমাকে অ্যাসেট এই তথ্যটা দিতে হবে। কি তথ্য আছে? প্রথমে আছে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। তো মনে করো স্বাস্থ্যসাথী আছে, আমি ইয়েস করলাম। এখান থেকে ইন্স্যুরেন্স টাইপ করব গভর্নমেন্ট এবং এখান থেকে আমি কি করব, স্বাস্থ্যসাথী চুজ করব। এবার হেড অফ দ্য ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী নাম্বার বসেছিলাম ইউআরএন নাম্বার, মেম্বার 2 ও যেহেতু ওই একই কার্ডে কভার আছে তাই আমি সেই স্বাস্থ্যসাথীর নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে? তারপরে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এইবার ইনকাম এবং প্রফেশন তথ্য, সে ইনকাম ট্যাক্স পে করে না, তার প্যান কার্ড আছে, ইয়েস করবো এবং প্যান কার্ডের নাম্বার বসাবো। সে কি কাজ করে, তো এখানে মনে করো আনএমপ্লয়েড, কোনো কাজ করে না। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, এখান থেকে কোয়ালিফিকেশনটা চুজ করে নিলাম। এবার সে এইরকম কোনো সাংবিধানিক পোস্টে নেই, সে গভর্নমেন্ট পেনশন পায় না এবং সে জিএসটির আন্ডারেও রেজিস্টার নেই। তারপরে নেক্সট। এইবার মেম্বার 2 সিএ তো অ্যাপ্লাই করেনি কখনো, তাই নট অ্যাপ্লিকেবল। ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করেনি কখনো, তাই নট অ্যাপ্লিকেবল। এইবার নেক্সট। তারপরে এইখানে ভালো করে দেখবে যে গভর্নমেন্ট পেনশন স্কিম। এবার এই মেম্বার 2 এর তথ্য আমরা ফিল আপ করছি। তাহলে মেম্বার 2 যে আছে এই হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী, সে কি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চাইছে? তো অবশ্যই চাইছে, তাই আমরা এখানে ইয়েস করবো যে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তার মানে যে মেম্বার 2 সে বলছে আমি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চাই, তাই এখানে ইয়েস করলো। এবং যখনই তুমি ইয়েস করবে দেখো অন্নপূর্ণা যোজনা এখানে চলে আসবে, যে অন্নপূর্ণা যোজনার জন্য এই মেম্বার অ্যাপ্লাই করছে। এবার তুমি যদি এখানে নো করে দাও যে না আমি অ্যাপ্লাই করছি না, তাহলে কিন্তু অ্যাপ্লাইটা হবে না এর নামে। তাহলে যার যার নামের পাশে তুমি ইয়েস করবে এবং এই যে গ্রিন লেখাটা অন্নপূর্ণা যোজনা দেখাবে তারা তারাই কিন্তু অ্যাপ্লাই করছে। ঠিক আছে? এইবার এটা খুব সাবধান করে দেবে। এইবার বলা আছে এই মেম্বার 2 সে কি কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পায়? তো পায়, আমি ইয়েস করলাম এবং এখান থেকে লক্ষ্মীর ভান্ডার চুজ করতে হবে। অনেকে বলছে যে লক্ষ্মীর ভান্ডার ডিবিটির মাধ্যমে ঢুকতো না, যদি নাও ঢোকে তবুও এখানে লক্ষ্মীর ভান্ডারটা চুজ করতে হবে। তো LAK লিখে সার্চ করলে লক্ষ্মীর ভান্ডার চলে আসবে, চুজ করে নাও যে লক্ষ্মীর ভান্ডার চুজ হয়ে গেছে। এবার লক্ষ্মীর ভান্ডার থেকে সে কি নাম সরাতে চায়? তো এক্ষেত্রে কি করতে হবে? ইয়েস। কেন? কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে এই মহিলা নাম সরিয়ে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছে, তার জন্য লক্ষ্মীর ভান্ডারে হবে ইয়েস, আর অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছে সেটাই হবে ইয়েস। তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরিয়ে দাও, হ্যাঁ ইয়েস সরিয়ে দাও, এবং অন্নপূর্ণা ভান্ডারে আমার নাম তুলে দাও, তাই আমি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছি, তাই এখানে হবে ইয়েস। এইবার এটা হয়ে গেল। এবার তাহলে সেভ ড্রাফট, সেভ ড্রাফটে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে যে মেম্বার 2 আছে তার তথ্য।
এবার যে মেম্বার 2 আছে তার তথ্য ফিল আপ কমপ্লিট। এইবার যে মেম্বার 3 আছে তার তথ্য ফিল আপ করবো। এবার আমরা মেম্বার 3 কে কাকে রাখবো? যে এই হেড অফ দ্য ফ্যামিলির কন্যা তাকে রাখবো মেম্বার 3 তে। দেখো হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার স্ত্রীকে আমরা মেম্বার 2 তে রেখেছি, সে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে, এবং হেড অফ দ্য ফ্যামিলির যে কন্যা তাকে রাখবো মেম্বার 3 তে, সেও অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করবে। তাহলে তার যে কন্যা সে অ্যাডাল্ট না চাইল্ড? যেহেতু সে অ্যাডাল্ট, 25 বছর না হলে তো অ্যাপ্লাই করতে পারবে না, তো অ্যাডাল্ট। এবং তার কন্যার নাম এখানে লিখতে হবে। কন্যার নাম লিখে তার সঙ্গে তার সম্পর্ক কি, তো এখানে আমাকে ডটারটা সিলেক্ট করতে হবে, যে কন্যা ডটার। এবার ডটার সিলেক্ট করার পরে তার জন্ম তারিখ চুজ করব, এখান থেকে তার জেন্ডার চুজ করব ফিমেল, এখান থেকে তার কাস্ট চুজ করে নিয়েছে, সে যে কাস্টে সেই কাস্ট। এবার এই কন্যার যার মেম্বার 3 তার ফোন নাম্বার লিখবো, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, সে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেটা দেবো। এবার তার আধার নাম্বার দেবো, আধার ডকুমেন্ট আপলোড করব, ভোটার নাম্বার বসাবো, বিধানসভা ক্ষেত্রের নাম, পার্ট নাম্বার বসাবো এবং ভোটার ছবিটা আপলোড করব, তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। এইবার যে মেম্বার 3 তার বেসিক ইনফরমেশন ফিল আপ করার পরে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তো ইয়েস আছে। কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স? গভর্নমেন্ট। কি ধরনের গভর্নমেন্টের মধ্যে? স্বাস্থ্যসাথী। এবং স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা লিখবো। কোন ইউআরএন নাম্বার? যেই ইউআরএন নাম্বার আমরা হেড অফ দ্য ফ্যামিলি লিখেছিলাম, যেই স্বাস্থ্যসাথীর নাম্বার মেম্বার 2 এর লিখেছিলাম, সেম মেম্বার 3 এরও সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লিখবো, কারণ একটা কার্ডের মধ্যেই তারা সবাই কভার্ড রয়েছে। ঠিক আছে, তাহলে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার বসানোর পরে নেক্সট। এরপরে এই কন্যা সে কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয়? তো সে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় না। এবং তার প্যান কার্ড আছে, ইয়েস, এবং তার প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এবার সে কি কাজ করে? মনে করো সে পার্ট টাইম জব করে, তার সঙ্গে সে স্যালারি মানে প্রাইভেট জব করে, দুটো টিক মার্ক করলাম। তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখান থেকে চুজ করে নিলাম। সে এই সমস্ত কোনো পদে আছে কিনা, তো নেই। গভর্নমেন্ট পেনশন পায় না এবং জিএসটি নেই। তারপরে নেক্সট। এইবার সিএ তো অ্যাপ্লাই করেনি, এসআইআর এর ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করেনি, তাই এই দুটোই থাকবে। এবার নেক্সট। এইবার সে কি অন্নপূর্ণার জন্য তো অ্যাপ্লাই করতে চাইছে? ইয়েস চাইছে, ইয়েস। দেখো ইয়েস করলেই, দেখো মেম্বার 2 আমরা ইয়েস করেছিলাম, তাই সেও আবেদন করছে অন্নপূর্ণা যোজনায়, এবং মেম্বার 3 কেও অ্যাড করলাম, অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এইবার সে কি কোনো গভর্নমেন্টের স্কিমে টাকা পেতো ডেবিটের মাধ্যমে? তো এখানে পেতো না, তাই আমি নো করলাম। তারপরে সেভ ড্রাফট। সেভ ড্রাফট করলে এখানে দেখো ড্রাফট সেভ হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে, এইবার আমরা নো নেম যে মেম্বার 4 সেখানেও একজনকে অ্যাড করছি। কাকে অ্যাড করছি? মনে করো একটা চাইল্ডকে অ্যাড করে দেখাচ্ছি, তো আমি এখানে চাইল্ড করলাম। চাইল্ড করলে এই মেম্বারটা কিন্তু চাইল্ড হিসাবে মার্ক হয়ে গেল। এইবার ওই চাইল্ডের নাম এখানে লিখতে হবে, তার যদি আধার কার্ড থাকে চাইল্ডের, সেই আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। 5 বছরের কম বাচ্চাদের আধার কার্ড থাকে না, তার যে কোনো জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দিয়ে তুমি তার নাম লিখবে। এবার তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির কি সম্পর্ক, যে পরিবারের প্রধান, তার সঙ্গে এই চাইল্ড বা বাচ্চাটার কি সম্পর্ক? তো মনে করো সে তার গ্র্যান্ডসন, তো সেটা আমি লিখে দিলাম যে তার নাতি। ঠিক আছে, এবার ডেট অফ বার্থ, তো এখানে যে সন্তান চাইল্ড তার ডেট অফ বার্থ লিখতে হবে। এবার সন্তানটা কন্যা সন্তান নাকি পুত্র সন্তান, আমরা গ্র্যান্ডসন সিলেক্ট করেছিলাম, তাই সেটা ছেলে হবে। এবার তার কাস্ট কি, তো এখানে আমি ক্যাটাগরি চুজ করে নিলাম। এবার আধার লিঙ্ক ফোন নাম্বার, এটা আমরা লিখবো না। সে পিডাব্লিউডি কেনা শিশুটা, তো না, তাই নো করলাম। এবং যদি আধার কার্ডের নাম্বার থাকে শিশুটা, সেটা লিখবে, যদি আধার কার্ডের নাম্বার না থাকে এখানে লিখবে না। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। তাহলে এবার আমরা যে চাইল্ড মেম্বার 4 কে রেখেছিলাম তার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে? সে অনেক প্রাইভেট হেলথ সেক্টরে হেলথ ইন্স্যুরেন্স থাকে যেগুলো বাচ্চা জন্মালেই কভার হয়ে যায়, তো এখানে আমি নো করলাম, আপাতত নেই। ঠিক আছে, তারপরে নেক্সট। এবার দেখো এই শিশুটার এই যে ইনকাম, এমপ্লয়মেন্ট, এডুকেশন, এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তাই নেক্সট। এইবার বলেছে ওই শিশুটার সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই হয়েছে কিনা, হয়নি, তাই নেক্সট। নট অ্যাপ্লিকেবল থাকবে। এবার সে কোনো ডিবিটির মাধ্যমে টাকা পায় না, নেক্সট। এবার সেই বাচ্চাটা যদি স্কুলে পড়ে তাহলে কোন ক্লাসে পড়ে, আগে সেই ক্লাসটা চুজ করতে হবে। যেমন এখানে প্রি প্রাইমারি, নার্সারি, কেজি, এলকেজি, ইউকেজি, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10, 12, আদার্স, এনএ। এনএ মানে শিশু জন্মেছে সবে, কোনো স্কুলে ভর্তি হয়নি, তাহলে নট অ্যাপ্লিকেবল। তো আমি এখানে ক্লাস 8টা চুজ করলাম দেখানোর জন্য। এবার স্কুলের নাম লিখতে হবে। এবার স্কুলটা কোন ধরনের স্কুল, গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট ফান্ডেড স্কুল বা স্পন্সার্ড স্কুল, নাকি প্রাইভেট, নাকি মাদ্রাসা, রিকগনাইজ মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা, নাকি আদার্স। তো আমি এখানে গভর্নমেন্ট চুজ করলাম। এবার চিলড্রেনটার ভ্যাকসিনেশন হয়েছে কিনা, হয়েছে, আমি ইয়েস করলাম, টিকাকরণ হয়েছে। তারপরে সেভ ড্রাফট। তাহলে এখানে দেখো ড্রাফট সেভ হয়ে গেল শিশুটার। তাহলে ভালো করে দেখে নাও, এখানে অ্যাপ্লাই করছে কে কে? পরিবারের যে প্রধান সে পুরুষ, তাহলে সে অ্যাপ্লাই করছে না। যে স্ত্রী প্রধানের, সেই স্ত্রীটা অ্যাপ্লাই করছে, এবং পরিবারের প্রধানের যে কন্যা সেও কিন্তু অ্যাপ্লাই করছে, তাই একটা ফর্মে দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এবার সবকিছু ঠিক থাকলে এখানে তুমি কি করবে, ডিক্লারেশনে যাবে, যে ডিক্লারেশন কনসেন্ট এখানে যাবে। যাওয়ার পরে এখানে টিকমার্ক করবে। টিকমার্ক করার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ফর্ম ফিল আপ হয়ে যাবে।
সাবমিট হয়ে গেলে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে এবং তুমি কবে অ্যাপ্লাই করেছো, ডেট, সময়, তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাবে। এবার এখানে যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি বা আবেদন নম্বর দেখিয়েছে, এটা কিন্তু তোমাকে সেভ করে রাখতে হবে বা এই পেজটা প্রিন্ট করে রাখতে হবে। কারণ এই নাম্বারটা দিয়েই তুমি পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করবে। তাহলে এখানে যে নাম্বারটা আছে ওটা নোট ডাউন করে রাখবে। অনেকে নাম্বারটা নোট ডাউন করতে বা স্ক্রিনশট করতে ভুলে যাচ্ছে। তো অবশ্যই এটা স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবে বা ডাউনলোড করে রাখবে। তাহলে আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসটা ফলো করে অন্নপূর্ণা ভান্ডারে হাতের ফোন থেকে খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবে এবং বাড়ি বসেই ডকুমেন্ট গুলোকে 200 কেবির মধ্যে আনতে পারবে এবং সেই ডকুমেন্ট আপলোড করেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে এই প্রসেসটা ফলো করে ফর্মটা ফিল আপ করে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, অথবা আমাকে ইনস্টাগ্রামে তুমি ডিএম করতে পারো, আমি ইনস্টাগ্রাম ডিএম এ কিন্তু রিপ্লাই দিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে সবার উপকারে আসে। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হয় পরবর্তী ভিডিওতে।